সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি পদার্থ নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে ইফেক্ট অফ হিট অন ম্যাটার, অর্থাৎ বস্তুর উপর তাপের প্রভাব। তো এই অধ্যায় আমাদের স্পেসিফিক হিট অর্থাৎ আপেক্ষিক তাপ অ্যান্ড কেলভিনিটি এবং কেলভিনিটি এই দুটার উপর একটু সমস্যা থেকেই যায়। তো আজ আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। আমি তোমাদের সুবিধার্থে একটি প্রশ্ন আগে থেকে লিখে রেখেছি, শুধু গ এবং ঘ। আমাদের প্রশ্ন হচ্ছে, আশিস ডিপ ফ্রিজ থেকে যা তাপমাত্রা -1 ডিগ্রি সেলসিয়াস 5 কেজির একটি বরফ একটি তাপরোধী পাত্রে রাখে। তো বরফকে বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ বের করতে হবে এবং 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উত্তপ্ত ধাতব টুকরা যদি ওই পাত্রে ফেলি তাহলে বস্তুর চূড়ান্ত তাপমাত্রা কত হবে সেটা নির্ণয় করতে হবে। তো এখানে বলা আছে ধাতব টুকরার ভর আছে 1 কেজি এবং আপেক্ষিক তাপ আছে 2 × 10⁵ জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। আমরা একটু দেখি। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা মাথায় রাখতে হবে, বরফ তাহলে বাষ্প, তাহলে বরফকে আগে পানিতে আনতে হবে। তাহলে সে পানিতে আসতে গিয়ে সে কিছু তাপ শক্তি এখান থেকে গ্রহণ করবে, তাহলে এখানে প্রয়োজনীয় তাপ নির্ণয় করতে হবে। তারপর আবার পানিকে বাষ্পে পরিণত করতে অবশ্যই সে কিছু পরিমাণ তাপ গ্রহণ করবে এবং সেই তাপ নির্ণয় করতে হবে। তো এভাবে আমরা প্রথম বরফকে পানি এবং পানিকে বাষ্পে রূপান্তর করব। আর এখানে আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হলো, আমাদের এখানে জানতে হবে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। তো আপেক্ষিক সুপ্ত তাপটা কি? আপেক্ষিক সুপ্ত তাপ হচ্ছে কোন বস্তুর তাপমাত্রায় পরিবর্তন না ঘটিয়ে যদি বস্তুর ভৌত অবস্থার পরিবর্তন ঘটানো হয় তখন সেটাকে বলা হয় কি? আপেক্ষিক সুপ্ত তাপ। আচ্ছা, আরেকটা হচ্ছে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ কি? 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় আপেক্ষিক তাপ। তাহলে আমরা এখানে দেখি, তাহলে এখানে আমরা যখন বরফকে পানি বানাবো তখন সেখানে কি প্রয়োজন পড়বে? আপেক্ষিক সুপ্ত তাপ। তো এখানে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ প্রয়োজন পড়বে। কেন? কারণ এখানে প্রথম বরফ থেকে সেটা পানি হবে। তাহলে বরফ থেকে পানি হলে আমরা 0 ডিগ্রি বরফকে 0 ডিগ্রি পানিতে নেব। তাহলে এখানে বস্তুর বাহ্যিক পরিবর্তন হলো, বরফ পানি হচ্ছে কিন্তু তাপমাত্রার পরিবর্তন এখানে হয়নি। তাহলে আমরা দেখি এখানে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, এটাকে আমরা প্রকাশ করব LF। F মানে হচ্ছে ফ্রিজ, সেটার মান হচ্ছে 3360000 জুল কেজি ইনভার্স 1। এটা হলো বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। তারপর যখন বাষ্পে নিয়ে যাব সেই একই ঘটনা ঘটবে। তাহলে আমাদের কি লাগবে? বাষ্পীভবনের সুপ্ত তাপ লাগবে, সেটা হচ্ছে L ভয়েল ভি LV। তাহলে সেটার মান হচ্ছে 22680। হ্যাঁ, তাহলে সেটা হবে কি? জুল কেজি ইনভার্স 1। আচ্ছা, তাহলে আমরা এখানে বাষ্পীভবনের সুপ্ত তাপ পেলাম, বরফ গলনের সুপ্ত তাপ পেলাম। এখন লাগবে আপেক্ষিক তাপ। কারণ প্রথমে হচ্ছে বরফের আপেক্ষিক তাপ। তাহলে বরফের আপেক্ষিক তাপ, বরফের আপেক্ষিক তাপ, তাপকে প্রকাশ করা হয় কি দ্বারা? আমরা অবশ্যই তাপকে প্রকাশ করি S দ্বারা। তাহলে আপেক্ষিক তাপটা কি হবে? S। কার? বরফ, আইস। তাহলে বরফের আপেক্ষিক তাপ হবে 2100, অর্থাৎ 2100 জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। আবার একইভাবে পানির আপেক্ষিক তাপ লাগবে। তাহলে পানির আপেক্ষিক তাপ SW মানে ওয়াটার, সেটা হচ্ছে 4200, অর্থাৎ 4200 জুল কেজি ইনভার্স 1 কেলভিন। তাপ Q সমান MS ডেল থিটা। তাহলে এখানে M কি? এখানে Mটা হচ্ছে বস্তুর ভর বা পানির ভর, আমরা যার তাপ নির্ণয় করতে চাবো তার ভর। S হচ্ছে আপেক্ষিক তাপ, আর ডেল থিটাকে বলি আমরা তাপমাত্রার পরিবর্তন। তাপমাত্রার পরিবর্তন, তার পরিবর্তন বলতে আমরা বুঝি কি? অবশ্যই বড় তাপ থেকে ছোট তাপ বিয়োগ করতে হবে, অর্থাৎ বেশি তাপ থেকে কম তাপটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি লিখবো? θ2 - θ1। আচ্ছা, এখন যাই আমরা আবার যখন সুপ্ত তাপ
দ্বারা আমরা অঙ্ক করবো, তখন আমরা জানি সুপ্ত তাপের ক্ষেত্রে তাপ কিউ ইকুয়াল টু এম এল এফ অথবা এম এল ভি। যখন বরফ গলনের সুপ্ত তাপের কথা বলা হবে তখন হবে এম এল এফ, আবার যখন বলা হবে বাষ্পীভবনের সুপ্ত তাপ তখন সেটা হবে এম এল ভি। আমরা এখন অঙ্ক দিই। তো এখানে দেখি আমাদের কি আছে, বলছে বরফকে বাষ্পীভূত করতে হবে, তাহলে প্রয়োজনীয় তাপ কত আমরা বের করব। তাহলে বরফকে বাষ্পীভূত করতে হলে বরফটা আছে কত ডিগ্রি, 1 ডিগ্রি। তাহলে আমরা সমাধানে যাই। তাহলে -1 ডিগ্রি সেলসিয়াসের বরফকে প্রথম নিয়ে যাব কি 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ। -1 কে 0 ডিগ্রি বরফ নিচ্ছে, পানিতে সরাসরি নেওয়া যাবে না। তাহলে এখানে কি তাপমাত্রা পরিবর্তন হয়েছে, -1 থেকে 0 তে আসছে। তাহলে সূত্র হবে কি, আমরা এটাকে Q1 দেব। Q1 ইকুয়াল টু কি হবে m s ডেল থিটা। তাহলে কি m এটা কার বর, বরফের বর। তারপর এখানে হবে কি s, এখানে কার s হবে, অবশ্যই বরফের। তাহলে বরফের s আমরা কত বলছিলাম, আইস ডেল থিটা। তো এখানে m মানে বরফের বর কত আছে, 5 কেজি। যেহেতু বরফ তাহলে বরফের বর দিতে হবে, এবং বরফের আপেক্ষিক তাপ 2100 জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। তারপর আছে ডেল থিটা। তো ডেল থিটা বলছি কি থিটা 2 মাইনাস থিটা 1। তাহলে এখানে সর্বোচ্চ তাপমাত্রা 0 এবং নিচের তাপমাত্রা -1। তাহলে কি হবে 0 মাইনাস 1। তো এটাকে আমরা কেলভিন দিতে পারি, কারণ সেলসিয়াসের তাপমাত্রা পার্থক্য যা কেলভিনের তাপমাত্রা পার্থক্য তাই হয়। তো তাপমাত্রা পার্থক্যের ক্ষেত্রে সেলসিয়াস বা কেলভিনের মানের কোনো পরিবর্তন হয় না। আমরা এখন এখানে মানগুলো বসাই। তাহলে এখানে হবে কি 5 ইন্টু 2100 ইন্টু 1। আমরা গুণ করি, গুণ করলে কত হবে, দেখা যাচ্ছে এখানে গুণ করলে হবে 10500, অর্থাৎ 10,500 জুল। একইভাবে আমরা এখন বরফ থেকে বরফই পেলাম, এখন 0 ডিগ্রি বরফকে আমরা 0 ডিগ্রি পানিতে নিয়ে যাব। তাহলে 2 নাম্বার স্টেপ হবে কি 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হতে প্রয়োজনীয়। তাহলে সেটা হবে Q2 দ্বারা প্রকাশ করি আমরা। তাহলে Q2 ইকুয়াল টু কি হবে, তো এখানে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, বরফ থেকে পানি তাপমাত্রা পরিবর্তন হয় নাই, তাপের পরিবর্তন হয় নাই, অবস্থার পরিবর্তন ঘটছে। তাহলে এখানে কি করবে, আপেক্ষিক সুপ্ত তাপ। তাহলে আপেক্ষিক সুপ্ত তাপ কার, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ এম এল এফ। তাহলে এখানে বরফের বর কত ছিল 5 কেজি, আর বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ 33600 এত জুল হবে। আচ্ছা, দুটো গুণ করলে কত হয় 1680000 জুল। আচ্ছা, তাহলে আমরা 1 ডিগ্রি 0 ডিগ্রি বরফ, 0 ডিগ্রি বরফ 0 ডিগ্রি পানি। এখন আবার 0 ডিগ্রি সেলসিয়াসের পানিকে আমরা নিতে হবে 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে, কারণ পানি 100 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় ফুটতে শুরু করে। তো আমি যখন নিয়ে গেছি তখন কিন্তু পানি রয়ে গেছে, এখনো বাষ্প হয় নাই। তাহলে এখানে কি হবে Q3। এখানে যেহেতু তাপমাত্রা পরিবর্তন করছে তাহলে এটা হবে কি আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক সূত্রটাকে আমরা কি জানি ms ডেল থিটা। তাহলে এখানে ms ডেল থিটা। তাহলে দেখি আমরা এখানে বস্তুর বর তো m 5 কেজি, s এখানে s টা কি হবে, এখানে s টা হবে এতক্ষণ বরফের ছিল si, তো এখন বরফ পানি হয়ে গেছে। তাহলে পানি হলে কি হবে s ডাব, অর্থাৎ এখানে পানির আপেক্ষিক তাপ হবে। তো দেখি আমরা এখানে, আর বর তো সেই বরফেরই, কারণ বরফই তো পানি হয়েছে। তাহলে 5 কেজি বরফ 5 কেজি পানি হয়েছে। আচ্ছা, এখানে ডেল থিটা কি হবে, এখানে ডেল থিটা হবে থিটা 2 মাইনাস থিটা 1। তাহলে দেখি থিটা 2 কত ছিল 100 ডিগ্রি সেলসিয়াস থেকে বিয়োগ করবো আমরা 0।
কত হচ্ছে 100 কেলভিন। আমরা মানগুলো বসাই, 5 এবং আপেক্ষিক তাপ কত পাইছি আমরা 4200 আর তাপমাত্রা পার্থক্য 100 গুণ করলে কত হবে 2100000 জুল। তো আমরা এখানে দেখলাম -100 প্রথম 0 ডিগ্রি বরফ, 0 ডিগ্রি বরফে 0 ডিগ্রি পানি, 0 ডিগ্রি পানিকে এখন 100 ডিগ্রি পানি নিয়ে গেছে। তো এক নিয়ে বাষ্প হবে না, এখন আমরা কি করতে হবে 100 ডিগ্রি পানিকে আবার 100 ডিগ্রি ভাষ্পে রূপান্তর করতে হবে। তাহলে আমাদের আবার দেখা যাবে যে এখানে আমরা একটু মুছে ফেলি, এটা আমরা সংরক্ষণ করতে পারি একটু। তাহলে আমরা লিখব কি এখন 100 ডিগ্রি সেলসিয়াসের পানি 100 ডিগ্রি সেলসিয়াসের ভাষ্পে পরিণত হতে প্রয়োজনীয় তাপ, এটাকে আমরা প্রকাশ করব Q4 দ্বারা। তাহলে Q4 কি হবে, এখানে যেহেতু তাপমাত্রা পরিবর্তন হয় নাই, তাপের বৃদ্ধি ঘটে নাই, সেহেতু কি হবে অবশ্যই আপেক্ষিক সূত্রতাপ। তাহলে কার বরফ না, এখন হবে পানির বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপ। তাহলে কি হবে LV অর্থাৎ ভয়েল। তাহলে আমরা দেখি এখানে বরফের ভর কত ছিল 5 কেজি, আর LV সমান আমরা কত পাইছি 3360000। তাহলে আমরা গুণ করি, গুণ করলে কত হয় 1134000 জুল। তাহলে আমরা এখানে Q1 Q2 Q3 Q4, তাহলে আমরা যেখানে পাইলাম 4টা স্টেপে এই বরফ তাপ গ্রহণ করছে এবং সেই তাপ গ্রহণ করে যে পরিমাণ শক্তি সে খরচ করছে সেটা আমরা এখানে যোগফল থেকে নির্ণয় করতে পারি। তাহলে আমরা এখানে প্রয়োজনীয় তাপ পেয়ে যাব। তাহলে আমরা এখানে কি করব, এখন আমাদের লিখতে হবে বাষ্পীভূত করতে প্রয়োজনীয় তাপ, বরফকে ভাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ Q ইকুয়াল টু সবগুলো যোগ, তাহলে Q1 প্লাস Q2 প্লাস Q3 এবং Q4 এই সবগুলো তাপ তার প্রয়োজন পড়ছে, সবগুলো একসাথে যোগ করতে হবে। এখানে কত ছিল 10500, তারপরে Q2 কত ছিল 1680000, তারপর Q3 কত ছিল 2100, তারপর Q4 কত ছিল Q4 ছিল 1134 এত জুল। আমরা সবগুলো একসাথে যোগ করি, আমরা সবগুলো একসাথে যোগ করি, সবগুলো একসাথে যোগ করলে আমরা পাবো 1305 ইন্টু 10⁶ জুল। এখানে পাত্রে ফেললে চূড়ান্ত তাপমাত্রা আমরা জানি না কত হবে, আমরা ধরি চূড়ান্ত তাপ সমান θ ডিগ্রি সেলসিয়াস। তাহলে মানে সেই তাপমাত্রাটা কত হবে θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে, আমরা সেটা ধরে নিলাম। তাহলে এখন দেখি আমরা যখন পাত্রে দাতব টুকরা ফালবো, তো যেহেতু সেটা বরফ ছিল তাহলে এখানে কি করবে, এখানে একমাত্র এই দাতব টুকরার এর তাপমাত্রা যেহেতু সবচেয়ে বেশি সে তাপ হারাবে। তাহলে দাতব টুকরা 38 থেকে তাপ কমে θ ডিগ্রিতে আসবে। অপরদিকে বরফ তাপ গ্রহণ করে প্রথম পানি, তারপর সেই পানি আবার তাপ গ্রহণ করে এই θ ডিগ্রিতে, এখানে 2 স্টেপে হবে, একটা হচ্ছে বর্জ্য তাপ আর একটা হলো গৃহীত তাপ। আমরা দেখি বর্জিত তাপটা কি হবে। এখানে বর্জিত তাপ কার শুধু দাতব পাত্রে, তাহলে লিখবা দাতব টুকরা কর্তৃক, দাতব টুকরা কর্তৃক কি হবে বর্জিত তাপ। তাহলে সে কি করবে, আমি সেখানে দেখি Q1, তাহলে সে কি তাপ হারাবে।
তাহলে যেহেতু এখানে তার তাপমাত্রা কমে যাবে, সেহেতু এখানে আমরা এখানে উল্লেখ করে দিব ধাতব টুকরা কি হবে 38 ডিগ্রি সেলসিয়াস হতে কত ডিগ্রিতে আসবে, থিটা ডিগ্রি সেলসিয়াসে আসবে। তাহলে এই ক্ষেত্রে এখানে ধাতব টুকরার ভর, ধাতব টুকরাকে আমরা M1 ধরি, তাহলে M1 এর ভর কত আছে এখানে 1 কেজি। তো এখানে তাপমাত্রা পার্থক্য ডেল থিটা ইকুয়াল টু কত হবে, অবশ্যই 38 বড়, তাহলে 38 মাইনাস থিটা কেলভিন বা ডিগ্রি সেলসিয়াস, কারণ মান একই থাকে। তাহলে আমরা এখন জানি Q1 ইকুয়াল টু কত হবে M1 S, এখানে S টা কার হবে, এখানে S টা অবশ্যই হবে ধাতব টুকরা। তাহলে ধাতব টুকরার আপেক্ষিক তাপ কত আছে, এটাকে আমরা S1 ধরি, তাহলে S1 ইকুয়াল টু আছে 2 × 10⁵ জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1, মানটা বসাই, সরি আমরা লিখি, এবং ডেল থিটা, তাহলে মান বসাই আমরা 1 × 2 × 10⁵ ইন্টু 38 মাইনাস থিটা, এত জুল। তাহলে এখানে বরফ তাপ গ্রহণ করছে, গ্রহণ করে সে পানি হয়েছে, এবং পানি সে তাপ গ্রহণ করে আবার 3 ডিগ্রিতে চলে আসছে। তাহলে এখানে লিখবো আমরা গৃহীত তাপ। তাহলে কি গ্রহণ করছে, বরফ। বরফের তাপমাত্রা কত ছিল, -1 ডিগ্রি সেলসিয়াসের বরফ 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে পরিণত হতে প্রয়োজনীয় তাপ, সেটাকে আমরা প্রকাশ করব Q2 দ্বারা। হ্যাঁ, আমরা এটা আগে গ হতে পেয়েছিলাম এবং তার মান পেয়েছিলাম 10500 জুল। একইভাবে এখন সে 0 ডিগ্রি বরফ আছে, তাহলে কি হবে, এই 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ 0 ডিগ্রি সেলসিয়াসের পানি হবে। আমরা তার মানও বের করে নিয়েছিলাম এবং তার মানটা আমরা পেয়েছিলাম Q3 ধরবো 1680000 জুল। আর এখানে আমাদের উল্লেখ করতে হবে যে গ হতে পারে, গ হতে, একইভাবে গ হতে। তাহলে এখন সব পানি, এখন এই 0 ডিগ্রির পানি থিটা ডিগ্রি পানিতে রূপান্তরিত হবে, কারণ এটা ছিল আমাদের চূড়ান্ত তাপ। তাহলে আমরা লিখব 0 ডিগ্রি সেলসিয়াসের পানি থিটা ডিগ্রি সেলসিয়াসে পানিতে পরিণত হতে প্রয়োজনীয় তাপ, সেটাকে আমরা প্রকাশ করব Q4 দ্বারা। তাহলে Q4 ইকুয়াল কি হবে, অবশ্যই MS ডেল থিটা, সূত্র একই। তো এখানে এমটা কার, অবশ্যই পানির ভর, তাহলে পানির ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম, এখানে আমরা দিতে পারি, এখানে লিখবো, এখানে এখানে ছিল এটা, তাহলে এখানে আমরা কি লিখবো, পানির ভরকে আমরা প্রকাশ করি M2, M2 ভর কত ছিল 5 কেজি, তাহলে এখানে M2, আর আপেক্ষিক তাপটা অবশ্যই পানি, তাহলে S ধাপ। তাহলে এখানে আমরা পানির ভর কত পেয়েছি 5, এবং পানির আপেক্ষিক তাপ 4200 ডেল থিটা। তাপমাত্রা পার্থক্য, তো তাপমাত্রা কত হয়েছে, 0 থেকে থিটাতে চলে আসছে, তাহলে এখানে পার্থক্যটা হবে থিটা মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন। তাহলে আমরা এখন এখানে মানটা বসাই, তাহলে এখানে সমান কত হবে থিটা, তাহলে ইনটু থিটা। তো আমরা এটা গুণ করি, গুণ করলে কত হবে, Q4 এর মান কত হবে, আমরা Q4 এর মান পাবো 21000 থিটা জুল। তাহলে আমরা এখানে বর্জ্য তাপ পেলাম ধাতব টুকরা কর্তৃক, এবং গৃহ তাপ পেলাম বরফ এবং পানি কর্তৃক। আমরা কেলভিন নীতির মূল নীতি হতে জানি গৃহীত তাপ সমান বর্জ্য তাপ, কারণ তাপের এখানে অপচয় হয় না, তাই যে পরিমাণ তাপ হারাবে তাহলে অপর বস্তু সেই পরিমাণ তাপ গ্রহণ করবে। তাহলে আমরা সেটা থেকে লিখতে পারি কেলভিন নীতি হতে পাই, আমরা কি পাই, বর্জিত তাপ
সমান এখানে বর্জ্য তাপ সমান হচ্ছে গৃহীত তাপ। তাহলে বর্জ্য তাপ একটা ছিল শুধু Q1, কারণ ধাতব টুকরা কর্তৃক তাপ ছিল বর্জিত। তাহলে Q1 ইকুয়াল কি হবে? গৃহীত তাপ। গৃহীত তাপ হচ্ছে কয় স্টেপে? 1 2 3টাতে। তাহলে তিনটায় কি হবে? যোগ হয়ে যাবে। তাহলে Q2 প্লাস Q3 প্লাস Q4 আমরা মানগুলো বসাই এখানে, বা Q1 এর মান আছে 2 × 10⁵, তারপর 38 মাইনাস থিটা, এটা মুছে ফেলি। আচ্ছা, কিউটার মান আমরা পাইছিলাম 10500 জুল। তারপর Q3 মান আমরা পেয়েছিলাম 1680000 জুল। তারপর আমরা Q4 এর মান পেয়েছিলাম 21000 থিটা। এটা যোগ হয়ে গেলে হবে 005 0, এটা রেখে নাই, তাহলে 1690500। ঠিক আছে, এখন আমরা 2 × 10⁵ 38 মাইনাস থিটা, আমরা যদি এখান থেকে 10⁴ কমন নিই তাহলে কি থাকবে? 1 2 3 4 লক্ষ দশমিক, তাহলে হবে কত? 169.05। আর এখানে থাকবে 1 2 3 4 2.1 থিটা। উভয় পক্ষকে যদি আমরা 10⁴ দ্বারা ভাগ করি তাহলে এখানে থাকবে শুধু 20 38 মাইনাস থিটা, আর এই পাশে থাকবে 169.05 2.1 থিটা। আমরা যদি গুণ করে নিই 0 মাইনাস 20 থিটা, আর এই পাশে 169.05 প্লাস 2.1 থিটা। আমরা এখন থিটাগুলো একসাথে করে ফেলি। তাহলে আমরা 760 এটাকে এই পাশে নিয়ে আসি, 169.05, তাহলে কি হবে? 20 থিটা প্লাস 2.1 থিটা। আমরা বিয়োগ করলে, এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ করে আমরা পাবো 590.95, আর এখানে এটা যোগ করে নিলে আমরা পাবো 22.1 থিটা। তাহলে আমরা উভয় পক্ষে 22.1 দ্বারা ভাগ করে নিলে তাহলে থিটার মানটা কত হবে? ভাগ দিলে পেয়ে যাব 26.7398 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে আমরা 2 ঘরের মান রাখবো, 1 2 3 4 ঘর আছে, আমরা দশমিক পদ্ধতি 2 ঘর রাখি, থিটার মানটা হবে 26.74 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা খুব সহজে মিশ্রণ সর্বোচ্চ তাপ পেয়ে গেলাম। আমরা এখানে মিশ্রণ সর্বোচ্চ তাপ ধরছিলাম থিটা, এবং থিটার মান পেলাম 26.74 ডিগ্রি